প্রয়াত হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির প্রখ্যাত প্রযোজক সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনের প্রাক্তন চেয়ারম্যান পেহলাজ নিহালনি বয়স হয়েছিল ৭৬ বছর। ফিল্ম ইন্ডাস্ট্রি সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি, ভুগছিলেন লিভারের সমস্যায়। বৃহস্পতিবার সকালে মুম্বাইয়ে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আঁখে, তালাশ, ইলজাম, আন্দাজ, আগ হি আগ, দিল তেরা দিওয়ানার মতো বহু ছবি প্রযোজনা করেছেন তিনি। সেন্সর বোর্ডে চেয়ারম্যানের দায়িত্বে থাকাকালীন বহু সিনেমায় সেন্সরের কাঁচি চালিয়ে বিতর্কে জড়িয়েছিলেন পেহলাজ। 2019-এ মুক্তি পেয়েছিল তার প্রযোজনায় শেষ ছবি রঙ্গিলা রাজা। এক মহিলা মেকআপ আর্টিস্টের সঙ্গে অশালীন আচরণ, খুনের চেষ্টা, অস্ত্র আইনে মামলা এবং তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার হলেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস। এরপরই থানার বাইরে তার বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন বিজেপি কর্মী এবং স্থানীয়রা। পুলিশ আমাকে রাত্রিবেলা গিয়ে বলেছিল যে স্বরূপ বিশ্বাসের নাম বাদ দিয়ে আপনি যার খুশি নাম দিন। যত জিনিস ছিল সব কিছু দখলদারি করেছে। দু ভাই স্বরূপ বিশ্বাস এসে বাবাকে এসে থেট দেয়, উল্টে বলে তোর ছেলেকে পরে বুঝে নেবো। এটা ওনার স্পেশাল গিফট। যার অঙ্গুলি হেলনে এতদিন ধরে চলত টালিগঞ্জ স্টুডিও পাড়া, সেই প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসকে গ্রেফতার করল পুলিশ। পালাবদলের আগে অবধি টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রিতে শেষ কথা ছিলেন তিনি। বিশ্বাস ব্রাদার্সের একচ্ছত্র আধিপত্য ছিল, তাদের কথা ছাড়া সিনেমা পাড়ায় পাতাও নড়ত না। এবার সেই স্বরূপ বিশ্বাসকে মহিলার সঙ্গে অশালীন আচরণ, খুনের চেষ্টা, অস্ত্র আইনে মামলা এবং তোলাবাজির অভিযোগে গ্রেফতার করল পুলিশ। যা হয় ধর্মের কল বাতাসে নড়ে। দীর্ঘ বেশ কয়েক বছর ধরে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে এবং নির্দেশে এই দুই বিশ্বাস ব্রাদার্স, অরূপ বিশ্বাস এবং স্বরূপ বিশ্বাস, টলিউডকে কলুষিত করেছিল, যেভাবে প্রযোজক, টেকনিশিয়ান, পরিচালক, আর্টিস্ট সবার মধ্যে সম্পর্ক খারাপ করিয়েছিল, তার সবার জানা। বাইরে থেকে আর প্রযোজকরা আসেন না এখানে শুটিং করতে, এবং তার নিয়ম যদি না মানতেন কোনো টেকনিশিয়ান বা কোনো প্রডিউসার বা কোনো ডিরেক্টর বা কেউ, তাকে এক ঘরে করে দাও, কাজ কেড়ে নাও, এই ছিল তাদের নিয়ম এবং নীতি। যার বিরুদ্ধে টালিগঞ্জের সিনেমা পাড়ায় গত 15 বছরে অজস্র অভিযোগ ওঠা সত্ত্বেও কোনো কর্ণপাত করেননি মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি টালিগঞ্জে ইচ্ছামতো যে কোনো সময় যে কোনো শিল্পী, কলাকুশলীকে ব্যান করেছেন, সিনেমা কিংবা সিরিয়ালের কাজ করতে দেননি। সেই তৃণমূল নেতা স্বরূপ বিশ্বাসী এবার পুলিশের জালে। স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে নিউ আলিপুর থানায় অভিযোগ দায়ের করেন এক মহিলা। সেই অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে শাহাপুর কলোনির বাড়ি থেকে গ্রেফতার করা হয় ফেডারেশনের প্রাক্তন সভাপতিকে। তার বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন বিজেপির কর্মী ও স্থানীয়রা। স্বরূপ বিশ্বাসকে মেডিকেল করতে নিয়ে যাওয়ার সময় থানার সামনে উত্তেজনা ছড়ায়। তাদের সামনে দিয়ে স্বরূপ বিশ্বাসকে পুলিশের গাড়িতে তুলতে হবে, এই দাবি করে থানার বাইরে বিক্ষোভ দেখান বিজেপির কর্মী সমর্থকেরা। সবাই দেখবে তোলা হচ্ছে, তোলাবাজি থেকে শুরু করে মহিলা কর্মী সব পেশা চোর বিরুদ্ধে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। 2024 সালে আমাকে আমার ভাইকে মেরে আমার সামনে 4টে দাঁত ফেলে দেয়। আমার ভাইকে আমাকে সারারাত হসপিটালে ঘুরতে হয়, কেউ একটা এমসিও করে না হসপিটাল থেকে। তখন পুলিশ কিন্তু স্বরূপ বিশ্বাসের সহায়তায় ছিল, আমাদের সহায়তায় ছিল না। স্বরূপ বিশ্বাসকে থানা থেকে বের করার সময় রীতিমতো হুলস্থুল পরিস্থিতি তৈরি হয়। দিনের পর দিন জমি দখল করা, বাড়ি দখল করা, প্লাস আদার যেগুলো রয়েছে সিনেমা ইন্ডাস্ট্রিতে তাদের যে মাফিয়াগিরি, তো মানুষ আজকে যখন পুলিশ তাকে অ্যারেস্ট করেছে, মানুষের যেটা স্বতঃস্ফূর্ত ক্ষোভ তার বহিঃপ্রকাশ ঘটেছে। ডিমের ক্রেট নিয়ে এসেছিলেন কয়েকজন বিজেপি কর্মী। এত ভালো ভালো কাজ করেছে, সেই জন্য ওনার জন্য আমি গিফট নিয়ে এসেছি। ভালো ডিম, নোংরা লোকের জন্য ভালো ডিম। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে কেন্দ্রীয় বাহিনী। পার্থপ্রতিম ঘোষ, অরিত্রিক ভট্টাচার্য ও সৌমিত্র রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। কাজ করতে না পারার অভিযোগ তুলে বিধাননগরের মেয়র পদে ইস্তফা দিলেন কৃষ্ণা চক্রবর্তী। মেয়রের পদে ইস্তফা দিলেও কাউন্সিলর হিসাবে কাজ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন তিনি। বর্ষার ঠিক আগেই ছাড়তে হলো, প্রশ্ন পুর ও নগর উন্নয়ন মন্ত্রীর। মমতা বন্দ্যোপাধ্যায় মাহির সমান, পারলাম না। কলকাতা মেয়র ফিরহাদ হাকিমের পদত্যাগের জল্পনার মধ্যেই ইস্তফা দিলেন বিধাননগরের মেয়র।
কাজ করতে না পারার অভিযোগ তুলে বৃহস্পতিবার বিধাননগরের মেয়র পদে ইস্তফা দিলেন কৃষ্ণা চক্রবর্তী। মেয়রের পদে ইস্তফা দিলেও কাউন্সিলর হিসেবে কাজ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন তিনি। পদত্যাগ কেন? ব্যক্তিগত আর কিচ্ছু নেই, একটাই সত্য, আমার নিজস্ব মতামত। মেয়র ছিলাম, মানুষের কাজ করেছি, আর এখন আমি কাউন্সিলর হিসেবে কাজ করব। দুদিন আগে ওয়াই চ্যানেলে ধর্নায় বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে যে হাতে গোনা তৃণমূলের নেতা নেত্রী উপস্থিত ছিলেন তাদের মধ্যে ছিলেন কৃষ্ণা চক্রবর্তী। বৃহস্পতিবার সেই কৃষ্ণা চক্রবর্তী পুর কমিশনারের কাছে চিঠি দিয়ে বিধাননগরের মেয়রের পদ ছাড়লেন। চিঠির প্রতিলিপি দিয়েছেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল এবং পুর নগরোন্নয়ন দফতরের অতিরিক্ত মুখ্য সচিবকে। চিঠিতে ব্যক্তিগত কারণে পদত্যাগের কথা বললেও পরে কাজ করতে না পারার অভিযোগ করেন তিনি। আসছে না, কাউন্সিলররা বসে থাকছি, অফিসারদেরও ব্যস্ততা, একটা বোর্ড মিটিং হচ্ছে না, একটা এমআইসি হচ্ছে না, সেই সমস্ত কারণেই মানুষের পরিষেবা যেখানে দেওয়ার আমার দায়িত্ব সেটা আমি ঠিক মতন দিতে পারছি না। মমতা বন্দ্যোপাধ্যায় মায়ের সমান, বললাম না, মানুষের সঙ্গে প্রতারণা করতে পারবো না। কর্পোরেশনের ডে টু ডে ওয়ার্ক থাকে, সেটা থেকে থেমে গেছে। মানুষের কাছে আমি প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম, তাদের পরিষেবা পরিপূর্ণভাবে দেব। রিজাইন করাটি এইটাই সময় ছিল, কদিন বাকি বর্ষাকাল, সেখানে কি তাদের উচিত ছিল না আজকে আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে, নতুন সরকারের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা? কাজ করতে কেন পারবেন না? আমরা তো গতকালও আপনারা দেখেছেন নবান্নে সভাঘরে মাননীয় মুখ্যমন্ত্রী মিটিং নিয়েছেন, সেখানে আমাদের বিরোধীদের বহু নেতা ছিলেন প্রেজেন্ট। কেন বলছেন যে কাজ করতে পারছেন না? উনি আমাকে বলতে পারতেন। দল ভেঙে খান খান হওয়ার পর মেয়রের ইস্তফা, তাহলে কি বিধাননগর পুরসভাও তৃণমূলের হাতছাড়া হলো? হ্যাঁ, নির্বাচিত বোর্ড মেয়র চলে যাওয়া মানে তার মেয়র ইন কাউন্সিলর অটোমেটিক ডিফাঙ্ক্ট হয়ে গেল। খুব তাড়াতাড়ি বিধাননগর পুরসভায় প্রশাসক বসানোর জন্য কমিশনার ও নগরোন্নয়ন দফতরকে বলবেন বলে জানিয়েছেন বিধাননগরের বিজেপি বিধায়ক শারদ দত্ত মুখোপাধ্যায়। টাকার গদিতে ছিলেন তো ছেড়ে যেতে মায়া লাগছিল। ওনার 18-19টা প্রপার্টি এখানে আস্তে আস্তে আমরা লিপিবদ্ধ করে ফেলেছি। ওখানে গেস্ট হাউস কোথায় কোথায় চলছে ম্যাডামের আমরা জেনে ফেলেছি। উনি এই লজ্জা রেখে ঢাকতে পারছেন না, তাই উনি পর্দার আড়ালে গেছেন। কমিশনারকে জানাবো, নগর উন্নয়ন দপ্তরকে জানাবো, বিধাননগর পৌরসভার যত তাড়াতাড়ি সম্ভব অ্যাডমিনিস্ট্রেটর বসাতে। আমার যেগুলো পেয়েছে 18-19 না আরো বেশি হতে পারে, দেখতে হবে। উনি তদন্ত করুক এবং সমস্ত তদন্তের সামনে আমি দাঁড়াতে রাজি আছি। ওনাকে বের করতে হবে। কৃষ্ণা চক্রবর্তী বিধাননগর পুরসভা থেকে বেরিয়ে যেতেই গঙ্গা জল দিয়ে সিঁড়ি ধুয়ে শুদ্ধকরণ করেন স্থানীয় এক ব্যক্তি। বিধাননগর পৌর নিগমের সামনে রয়েছি আমরা এই মুহূর্তে। আমার সঙ্গে রয়েছেন যে ব্যক্তি, তার সঙ্গে কথা বলবো। আপনার নাম কি? সঞ্জয় পয়ডা। কোথা থেকে এসেছেন? আমি করুণাময়ীতে থাকি, 32 নম্বর ওয়ার্ডে থাকি আমি। আপনি এটা কি করছেন? এখানে দেখছি জল ছেটাচ্ছেন, এদিকে জল ঢালছেন, কি জন্য? গঙ্গা জল দিয়ে এই বিধাননগর পৌর নিগম, বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন এটাকে ধুয়ে দিলাম গঙ্গা জল দিয়ে, কারণ এখানে যারা বসছিল সব পাপে ভরে গেছিল। এরপর কি কলকাতা পুরসভাতেও এরকম কিছু দেখা যেতে পারে? জল্পনা তুঙ্গে। ময়ূর ঠাকুর চক্রবর্তী, শিবাশিস মৌলিক, ঝিরম করঞ্জাই ও রঞ্জিত সাউয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। নদীর একাংশ দখল করে তৈরি হয়েছিল ভেড়ি, কোথাও আবার তৈরি হয়েছে রেস্তোরাঁ, কোথাও হোটেল তৈরির অভিযোগ। শওকত মোল্লা এবং তার পরিবারের বিরুদ্ধে এভাবেই নদী এবং জমি দখলের অভিযোগ তুললেন স্থানীয় বাসিন্দারা। আর এসবের মধ্যেই শওকত মোল্লার বাড়ির রং নিয়েও শুরু হয়েছে জল্পনা। হ্যাঁ, মাছের কথা নেই, ওই শওকত মোল্লা নিজে ওর বাহিনী, হারবন্দ বাহিনী সব নিয়ে সাতগণ নিয়ে। উনি খুব খারাপ, ওনার শাস্তি হোক। ওনার ছেলে কয়েকশো বিঘে চর দখল করে ক্যাফে করেছে। পুকুর চুরির কথা অনেকেই শুনেছেন, কিন্তু নদী চুরি? হ্যাঁ, প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার বিরুদ্ধে এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠল। ভাঙর বিস্ফোরণ কাণ্ডে বৃহস্পতিবার শওকত মোল্লার খোঁজে যখন দিনভর বিভিন্ন জায়গায় হানা দিল কেন্দ্রীয় এজেন্সি এনআইএ, সেই তৃণমূল নেতা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দখলদারির একাধিক অভিযোগ তুললেন স্থানীয় বাসিন্দারা। শওকত মোল্লার পাশাপাশি তার স্ত্রী এমনকি ভাইয়ের বিরুদ্ধেও দখলদারির ভুরি ভুরি অভিযোগ তুলছেন স্থানীয় বাসিন্দারা। যে জায়গায় আমরা এখন দাঁড়িয়ে রয়েছি এই জায়গাতেই ছিল মাতলা নদী। ছিল এই কারণেই বলা হচ্ছে, তার কারণ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ যে এই মাতলা নদীর বিভিন্ন অংশ মাটি দিয়ে বুঝিয়ে দেওয়া হয়। যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি এই জায়গা শওকত মোল্লা, তার বিরুদ্ধে অভিযোগ যে তার ছেলের যেমন রিসর্ট রয়েছে বা যে রেস্তোরাঁ রয়েছে, তার সঙ্গে সঙ্গে এখানেও একটি হোটেল বা রিসর্ট তৈরি করা হচ্ছিল, যেটা তার আত্মীয়, তার ভাই, তার নামে, এমনটাই স্থানীয়দের বক্তব্য। এটা শওকত মোল্লার ভাই আবু,
তা জোর করে সরকারি জায়গার ওপরে এটা হোটেল বানিয়েছে। এখানে তো মাতলা নদী ছিল, সেই নদী হ্যাঁ, নদীর চর একটা, এটা নদীর চর। শওকত মোল্লার বউ এবং হচ্ছে আরও সব বাহিনী আছে, জোর পূর্বে এইসব ফিশারি জায়গা, তারপরে ওই সব দখল, হাউস সব দখল। পুলিশ আমাদের কথা শুনিনি এবং থানার মধ্যে আমাদের ঢুকতে দেয়নি সে সময়। কেন? বিধায়ক বলে? হ্যাঁ, বিধায়ক বলে, এবং পুলিশ তো ওনাদের ছিল, তার জন্য আমাদের ঢুকতে দেয়নি। বেআইনিভাবে প্রায় এটা 40 বিঘে জায়গা এটা হচ্ছে দখল করে থুয়েছ। কি ছিল আগে? এখানটা আগে নদীর ভেড়ি ছিল। এটা প্রচুর মোটামুটি 5,000 বিঘের উপরে হবে এই জায়গাটা। আর এই যেটা আছে 40 বিঘে জায়গা হবে, যেটা ক্যাপ করেছে। এমনকি শওকত মোল্লার ছেলে ইমরান মোল্লার যে রেস্তোরাঁ এদিন হানা দেয় এনআইএ, সেটিও মাতলা নদীর একাংশ দখল করে তৈরি করা হয়েছে বলে অভিযোগ। ওনার ছেলে কয়েকশো বিঘে চর দখল করে ক্যাফে করেছে। ওনার অপোজিটে ওনার নিজের ভাই একটা বিশাল বড় একটা বিল্ডিং করছে 5 স্টার হোটেলের সমান। এখানে প্রায় 63 বিঘের জমির উপরে অনেক টাকা সম্পত্তি শওকত মোল্লার স্ত্রী বানু মোল্লা নিজে বিক্রি করেছে। সম্পূর্ণ এর জন্য দায়ী শওকত মোল্লা এবং শওকত মোল্লার ঘনিষ্ঠরাও, শওকত মোল্লার স্ত্রীও। পুরো খালটা বন্ধ করে রেস্টুরেন্ট তৈরি হয়েছে, যা ইচ্ছা করেছেন। কোনটা আমি মস্তানি, আমি থাকি যেখানে উনি দাঁড়িয়েছিলেন ভোটে ভাঙড়ের মধ্যে। গতবার ক্যানিং পূর্বের বিধায়ক হওয়া সত্ত্বেও এবারের বিধানসভা নির্বাচনে শওকত মোল্লাকে ক্যানিং পূর্বের বদলে ভাঙড়ে প্রার্থী করেছিল তৃণমূল, কিন্তু সেখানে আইএসএফ এর নওশাদ সিদ্দিকীর কাছে 32,000-এর বেশি ভোটে হেরে যান তিনি। রাজ্যে ভরাডুবি হয়েছে তৃণমূলেরও, ক্ষমতায় এসেছে বিজেপি। আর এই আবহেই শওকত মোল্লার বাড়ির নতুন রং নিয়েও জল্পনা তৈরি হয়েছে। কেন বলছেন যে রাজনৈতিক রং চেষ্টা করছে? ওরা সিপিএম থেকে টিএমসিতে এসেছিল, যেভাবে সেইভাবে মনে করছে যে আমি ফের টিএমসি থেকে বিজেপিতে আসবে। রাতারাত্রি উনি মানে ওনার ঘরের রংগুলো চেঞ্জ করছে। কোনটা দেখ, এদিকে আসুন, কোনটা দেখেন। এটা গেরু রং যেটা করছে, এইটা জানলা টানলাগুলো করছে। মানে কবে হয়েছিল? এই 3 দিন আগে। শওকত মোল্লাকে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শওকত মোল্লা তো কালকে দেখলাম যে ঋতুব্রত ব্যানার্জির সঙ্গে দেখা করতে গেছিল। তাহলে ঋতুব্রতর কাছে গিয়ে তো কিছু লাভ হয়নি, হলো কি? শওকত মোল্লার খোঁজ এখনো পায়নি এনআইএ। আবির দত্ত, সমীরণ পাল ও কৌশিক কাঁথাইতে রিপোর্ট, এবিপি আনন্দ। বিধানসভায় সই জালিয়াতি কাণ্ডে 3 তৃণমূল বিধায়ককে আদালতে ডেকে হাতের লেখার নমুনা নেওয়া হলো। মোট 13 জন বিধায়কের সই নকল করা হয়েছে বলে অভিযোগ ওঠে। আর তার মধ্যে বৃহস্পতিবার অরূপ রায়, বাহারুল ইসলাম এবং শুভাশিস দাসের হাতের লেখার নমুনা নেওয়া হয়েছে। রাজ্য রাজনীতির ইতিহাসে লজ্জাজনক বেনজির কাণ্ড। বিধানসভা ভোটে বিপর্যয়ের পর সই জালিয়াতিতেও জড়িয়েছে তৃণমূল। কারচুপির পর্দাফাঁস করেছেন তৃণমূলেরই 2 বিধায়ক। তদন্তে নেমেছে সিআইডি। এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার 3 তৃণমূল বিধায়ককে আদালতে ডেকে হাতের লেখার নমুনা নেওয়া হলো। হ্যান্ডরাইটিং এর সমস্যা যেটা নিয়ে হয়েছিল সেইটা নিয়েই ভেরিফাই করার জন্য আমায় ডেকেছে। আমার যে সিগনেচারটা আমাকে দেখিয়েছে সিআইডি, সেই সিগনেচারটা আমার নয়। শোভনদেব চট্টোপাধ্যায় বিরোধী দলনেতা হবেন, এই মর্মে একটি প্রস্তাব নিয়েছিল তৃণমূল। দলের বিধায়কদের সই করা সেই প্রস্তাব জমা দেওয়া হয় বিধানসভায়। এরপর সই জালিয়াতি নিয়ে তৃণমূলেরই 2 বিধায়ক ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহা অভিযোগ জানান। মোট 13 জন বিধায়কের সই নকল করা হয়েছে বলে অভিযোগ ওঠে। আমি দেখেছি যে বিধায়ক নেই, সই করতে গিয়ে দেখছি তার নাম লেখা রয়েছে। স্বাভাবিকভাবে আমরা স্পিকারকে গোটা বিষয়টা জানিয়েছি। কি এত দুর্নীতি, সেগুলো সামনে আসছে, বিভিন্ন জায়গায় জনরোষ, মানুষ নানান রকম প্রশ্ন করছে। তার সেটা কি এনাফ ছিল না যে তার উপরে আবার একটা সই জালিয়াতির কাণ্ড করতে হলো দলকে? বৃহস্পতিবার 13 জন বিধায়কের মধ্যে 3 জনকে তলব করা হয় ব্যাংশাল আদালতে। হাওড়া মধ্য তৃণমূল বিধায়ক অরূপ রায়, ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক বাহারুল ইসলাম ও মহেশতলা তৃণমূল বিধায়ক শুভাশিস দাস। অভিষেক বন্দ্যোপাধ্যায় জমা দেওয়া প্রস্তাবে এই 3 বিধায়কের সই নকল কিনা জানতে সিআইডি আধিকারিকদের উপস্থিতিতে তাদের হাতের লেখার নমুনা নেওয়া হয়। এই নিয়ে তদন্ত চলছে, আমি এই নিয়ে কিছু বলবো না। আপনারা কি আজকে নমুনা দিতে এসেছিলেন? সেটা কোর্টের কাজ, সহযোগিতা নিশ্চিতভাবে সেটা কোর্টের কাজ। আমরা তদন্ত চলছে, তদন্ত প্রক্রিয়ার মাঝখানে কিছু বলবো না। সই জালিয়াতি কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবার রাত 8টা নাগাদ ফিরহাদ হাকিমের চেতলার বাড়িতে পৌঁছে যায় সিআইডি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে জমা দেওয়া প্রস্তাবে তৃণমূলের সচেতক হিসেবে ফিরহাদ হাকিমের নাম প্রস্তাব করা হয়েছিল। সেই প্রস্তাবে যেদিন বিধায়করা সই করেছিলেন সেদিন ঠিক কি হয়েছিল সে বিষয়ে ফিরহাদ হাকিমকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে খবর সূত্রে। সইজাল কাণ্ডে সিআইডি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করলেও সোমবার হাজিরা দেননি তিনি।
আগামী সোমবার ফের ভবানী ভবনে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। বিধায়কদের পর এবার কি তৃণমূলের সংসদীয় দলেও ভাঙন ধরতে চলেছে? এমনই ইঙ্গিত দিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়। এখন কোনো কিছুই বুঝতে পারছি না, সব হিসেব গুলিয়ে গেছে, ইঙ্গিতপূর্ণ প্রতিক্রিয়া কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। এত দ্রুত যে বিধানসভাতে 60 জন এমএলএ চলে যাবেন, এটা আমি কখনো কিন্তু দেখিনি। এটা খুব তাড়াতাড়ি ঘটতে চলেছে লোকসভাতেও। 28 বছর বয়সেই কার্যত শেষ হতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। তার দল এখন আর তার হাতে নেই, রাশ চলে গেছে অন্যদের হাতে। বিদ্রোহী বিধায়করা মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত অমান্য করে বিরোধী দলনেতা, উপবিরোধী দলনেতা, মুখ্য সচেতক বেছে নিয়েছেন। এখন প্রশ্ন হলো, বিধায়কের পর এবার কি তৃণমূল সাংসদদের একাংশ বিদ্রোহের পথে হাঁটবেন? বিদ্রোহ কি আসন্ন? কতজন সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করতে পারেন? এত দ্রুত যে বিধানসভাতে 60 জন এমএলএ চলে যাবেন, এটা আমি কখনো কিন্তু দেখিনি। আমি যেটা বলছি, লোকসভাতে প্রতিক্রিয়া একই প্রতিক্রিয়া হতে চলেছে। লোকসভা ও রাজ্যসভা মিলে তৃণমূলের 42 জন সাংসদ আছেন। এত দ্রুত যে বিধানসভাতে 60 জন এমএলএ চলে যাবেন, এটা আমি কখনো কিন্তু দেখিনি। আমি যেটা বলছি, লোকসভাতে প্রতিক্রিয়া একই প্রতিক্রিয়া হতে চলেছে। তার কারণ আমাকে এমন কিছু লোকসভার সদস্য, আমার কলিগ, তারা বলেছেন যে তারা প্রস্তুত। তাতে আমার মনে হচ্ছে বোধহয় এটা খুব তাড়াতাড়ি ঘটতে চলেছে লোকসভাতেও। এখন কোনো কিছুই বুঝতে পারছি না, এখন সব হিসেব গুলিয়ে গেছে। যতক্ষণ যা না হবে ততক্ষণ কিছু বলতে পারবো না। কংগ্রেস ভেঙে বেরিয়ে এসে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল তৈরি করেছিলেন 1998 সালের 1 জানুয়ারি। 2026-এ এসে তছনছ মমতা বন্দ্যোপাধ্যায়ের ফুলের বাগান। বিজেন্দ্র সিংহ রিপোর্ট, এবিপি আনন্দ। চুরি, তোলাবাজি এবং জমি দখলের অভিযোগে এন্টালির বিধায়ক এবং বিধানসভার ডেপুটি লিডার সন্দীপন সাহার বাড়ির সামনে বিক্ষোভ দেখালো বিজেপি। এন্টালির পরাজিত বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের নেতৃত্বে বিক্ষোভ দেখানো হলো। যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছেন সন্দীপন সাহা। অভিযোগ করলেই তো হবে না, অভিযোগটাকে তো প্রমাণ করতে হবে। তৃণমূলের বিক্ষুব্ধ গোষ্ঠীর অন্যতম প্রধান মুখ মমতা বন্দ্যোপাধ্যায়ের উল্টো পথে হেঁটে বিধানসভার বিরোধী উপদলনেতা হয়েছেন। তৃণমূলের বিধায়ক হয়ে তৃণমূলের এই সই জালিয়াতি ফাঁস করেছেন। এহেন বহিষ্কৃত তৃণমূল বিধায়ক সন্দীপন সাহার বাড়ির সামনে বিক্ষোভ দেখানো হলো। এন্টালির পরাজিত বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল সন্দীপন সাহার বিরুদ্ধে নানা অভিযোগ করেছেন। এন্টালির সাধারণ জনতা তারা সন্দীপন শাহ আর ওনার বাবা স্বর্ণকমল শাহর নামে এফআইআর এখানে রেজিস্টার করিয়েছে কমপ্লেন দিয়ে। এই সমস্ত ম্যাটারের যা আমরা তথ্য দিয়েছি, ইডি এগুলো ম্যাটারে ইনভেস্টিগেশন করবে। এতগুলো ইলিগাল কনস্ট্রাকশন বাপ বেটা চারদিকে করিয়েছে। একজন প্রার্থী হেরে গেল, সে হার স্বীকার না করতে পেরে সে আজকে লোকজন নিয়ে এসে আমার বাড়ি, যেই বাড়িতে আমার পরিবার থাকে, এটা গণতন্ত্রের কোথায় লেখা আছে? সে কেন এরকম ডেসপারেট হয়ে উঠছে যে একজনের বাড়িতে চলে আসতে হচ্ছে? অভিযোগ করলেই তো হবে না, অভিযোগটাকে তো প্রমাণ করতে হবে। এই যে রাস্তা, এখানে প্রচুর বিজেপির কর্মী সমর্থক চলে আসে এবং আসার পর তারা এখানে বিক্ষোভ দেখাতে শুরু করে। পরবর্তী ক্ষেত্রে তারা এখান থেকে চলে যায়, কিন্তু তারপরও এই গোটা এলাকায় প্রচুর পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এবং তার সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর যারা জওয়ান তাদেরকেও এই এলাকা দেখতে পাওয়া যাচ্ছে। প্রায় 1000 খানিক মানুষ হবে, ম্যাটাডোর ভরে ভরে লোক এনে এখানে নেমে আমার বাড়িতে ঢুকেছে। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। সুকান্ত মুখোপাধ্যায়, ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.